নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুয়াহাটি ট্যুরের প্রথম পর্ব নিয়ে চলে এসেছি। বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমি গুয়াহাটি গিয়েছিলাম। তার জন্য বর্ধমান যেতে হয়েছিল, আর সেটা গিয়েছিলাম বিধানে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ছিল 8:52-তে। তার জন্য কিছুক্ষণ আগে আমরা পৌঁছে সেখানে পেটাই পরোটা খেয়েছিলাম। মাত্র 20 টাকায় এই পেটাই পরোটা, অত্যন্ত সুস্বাদু এই খাবার খেয়ে ট্রেনে চেপেছিলাম। তারপরে সেখানে লাঞ্চের জন্য আমরা যা যা অর্ডার করেছিলাম তা হলো ভাত, আলু ভাজা, সবজি, ডাবল ডিম, আচার, ডাল, সমস্ত কিছু নিয়ে পড়েছিল 140 টাকা। খাবার মোটামুটি ভালোই ছিল, তাই এই খাবার আপনারা ট্রেনে গেলে অবশ্যই খেতে পারেন। ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে। সুন্দরভাবে সমস্ত কিছু দেখতে দেখতে যাওয়া যায়, কিন্তু তার সাথে লাগে অসম্ভব খিদে। দুপুরের খাবার হলো, চা হলো, তারপরে রাতের খাবারের চিন্তা। রাতের খাবারের জন্য অর্ডার করলাম বিরিয়ানি, কিন্তু এটাকে বিরিয়ানি বলবেন নাকি পোলাও সেটা আপনাদের উপর ছাড়লাম। খেতে ভালো হলেও এটাকে ঠিক বিরিয়ানি বলা যায় না। যাই হোক, এই বিরিয়ানি খেয়েই আমি ক্ষুধা নিবারণ করেছিলাম। পরের দিন ভোর 3টে নাগাদ গুয়াহাটি স্টেশনে নামলাম। সেই স্টেশনের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ট্রেন থেকে অনেকেই গুয়াহাটি এসেছেন, তাই স্টেশনে যথেষ্ট ভিড় রয়েছে। এখান থেকে বেরিয়ে পড়ে আমি বাইক বুক করেছিলাম। আজকের যে পর্বটি রয়েছে সে পর্বে আপনাদের আমি যেভাবে দেখাবো ঘোরাটা, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাইকের মাধ্যমে আপনি কিভাবে খুব সহজে ঘুরতে পারেন। যদি আপনি একা ঘোরেন তার জন্য বাইক বেস্ট। যাই হোক, আমি বাইকের মাধ্যমে আমার নিজের স্থানে পৌঁছেছিলাম এবং সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার গন্তব্য ছিল রামকৃষ্ণ মিশন আশ্রম, গুয়াহাটি। মঠ এবং মিশন হলো দুটি মূল সংস্থা, যা 19 শতকের সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস দ্বারা প্রভাবিত। তার প্রধান শিষ্য বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক ধর্মীয় রামকৃষ্ণ আন্দোলনের কাজ পরিচালনা করে। 1886 সালে রামকৃষ্ণদেব দ্বারা প্রতিষ্ঠিত যে মঠ, 1897 বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত যে মিশন, তারা উভয়েই কিন্তু এখন কাজ করছে। মিশন একটি আইনি মর্যাদা লাভ করে 1909 সালে। আর যদি গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের কথা বলা হয়, তাহলে যে কথা বলা উচিত তা হলো শ্রী রামকৃষ্ণদেবের জন্ম শতবর্ষ 1936 সালের কথা বলছি। তার ঠিক পরেই গুয়াহাটির মাটিতে রামকৃষ্ণ আন্দোলনের বীজ বপন হয়েছিল। প্রাথমিকভাবে একটি স্টাডি সার্কেল শুরু হয়েছিল। 1939 সালে রামকৃষ্ণ সেবা সমিতি শিরোনামে একটি সমিতি গঠন হয়েছিল। সমিতিটি 1940 সালের সেপ্টেম্বরে সোসাইটির যে নিবন্ধন আইন তাতে নিবন্ধিত হল। গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন তাতে জমি দিয়েছিল। প্রথমে যার নাম ছিল রামকৃষ্ণ সেবা সমিতি, তাই পরিবর্তিত হয়ে পরবর্তীতে হলো রামকৃষ্ণ মিশন আশ্রম, গুয়াহাটি। বছরের পর বছর ধরে আধ্যাত্মিক এবং জনহিতকর ক্ষেত্রগুলিতে কার্যকলাপের প্রসার ঘটিয়ে চলেছে এই আশ্রম। সেই আশ্রমের চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এই আশ্রমকে সাজানো হয়েছে। এই আশ্রমের চারপাশে রয়েছে অসংখ্য ফুল গাছ, এর মধ্যে রয়েছে বেশ কিছু বিল্ডিং। যদিও এখনও সর্বসাধারণে থাকার জন্য ব্যবস্থা নেই, কিন্তু এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা রয়েছেন। যদি আপনারা সন্ধেবেলায় আসেন তাহলে দেখতে পাবেন সেই ছাত্রছাত্রীরা এখানে কি সুন্দরভাবে গান করছেন। সকালে মঙ্গল আরতি হয় 4:30 থেকে, পুজো হয় 7:30 থেকে 9টা। সন্ধেবেলার যে আরতি সেটা কিন্তু সানসেটের উপর ডিপেন্ড করে। এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি বিকেল 4টে থেকে 9টা অবধি আপনারা এখানে থাকতে পারেন। অক্টোবর থেকে মার্চ বিকেলে 3:30 থেকে রাত্রি 8:30 অবধি আপনারা এখানে থাকতে পারেন। আর সকালে 6টা থেকে 12টা, এটা সবসময় একই রকমভাবে শিডিউল করা হয়েছে। আমি ঢুকছি রামকৃষ্ণ মিশনের ভিতরে। অপরূপ সুন্দর এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন সময়ে রামকৃষ্ণ মিশনের দায়িত্বে যারা যারা ছিলেন তাদের ছবি এখানে টাঙানো রয়েছে।
একজন ব্রহ্মচারী এই মুহূর্তে ফুল দিয়ে সাজাচ্ছেন, সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম দিনে আমরা বিভিন্ন মন্দির ভ্রমণ করেছিলাম। সেই মন্দির ভ্রমণের সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এবং বারবার যে কথা প্রথমে বলেছি সে কথাই আবার বলছি, যদি আপনি একা ভ্রমণ করতে যান অবশ্যই বাইকের মাধ্যমে ভ্রমণ করুন। মাত্র 30-40 টাকা করে প্রতিবার বাইকের আপনার খরচ হবে এবং খুব সহজেই আমার আজকের দেখানো জায়গাগুলি আপনারা ভ্রমণ করতে পারবেন মাত্র একদিনেই। আপাতত আমরা রয়েছি রামকৃষ্ণ মিশনে। মনের মধ্যে এক অনাবিল আনন্দ যেন সঞ্চারিত হচ্ছে। সেই আনন্দ আরও যাতে বেড়ে যায় তার জন্য আমার চোখ গেল এই রামকৃষ্ণ মিশনেরই বই বিক্রয় কেন্দ্রে এবং সেখানে একটু ঢু মারলাম। অসংখ্য বই রয়েছে এবং সবথেকে ভালো ব্যাপার সেটা হলো এখানে আপনি অনলাইন অফলাইন দুটি মাধ্যমেই টাকা পেমেন্ট করতে পারবেন। তার সাথে অনেক দুষ্প্রাপ্য বই যা হয়তো আপনারা বেলুড় মঠেও পাবেন না, তা এখানে আপনারা পেতে পারেন। আমি নিজে বেশ কিছু বই সংগ্রহ করেছিলাম যেগুলি দুষ্প্রাপ্য বলা যায় এবং যেগুলি অন্যান্য জায়গায় পাওয়াও যায় না। এখানকার যে জার্নাল রয়েছে তার সাবস্ক্রিপশনের আমি ডিটেলস এখানে আপনাকে দেখালাম। এছাড়া আপনারা যেটা দেখতে পাচ্ছেন তা হলো নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের মধ্যে বিভিন্ন খবর রয়েছে, তাছাড়া বিভিন্ন ছবি রয়েছে, বিভিন্ন ঘটনাবলীর বর্ণনা রয়েছে। সেই সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। মিশনের আরেকটি অংশ আপনাদেরকে ভ্রমণ করাবো। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, যদিও সর্বসাধারণের জন্য এখনও উন্মুক্ত নয়। এরপরে আমরা যেখানে চলেছিলাম তা হলো কামাখ্যা মন্দিরে। বাইকের মাধ্যমেই আমি কামাখ্যায় পৌঁছেছিলাম। অপরূপ সুন্দর এই দৃশ্যটি দেখুন। কামাখ্যা মন্দির ঢোকার গেট থেকে যখন আপনি উপরের দিকে যাবেন কি সুন্দর লাগবে বলে বোঝানো যায় না। এখন যেটা দেখাচ্ছি এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। ফ্রি যে টিকিট হয় যেটা আপনারা কেটে মন্দিরে দর্শনে যেতে পারেন সেটা আপনাদের দেখালাম, যদিও সেটি এখানে উপলব্ধ ছিল না। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো বিভিন্ন দোকানঘর, যে দোকান থেকে আপনারা পূজা সামগ্রী সংগ্রহ করতে পারেন। আমি নিজেও এখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে পুজো দিয়েছিলাম। আমি চলেছি কামাখ্যা মন্দিরের পথে। আজ থেকে 10 বছর আগে এখানে আমি এসেছিলাম, তখন এত বিপুল পরিমাণে মন্দিরও ছিল না, এত বিপুল ব্যবস্থাও ছিল না। এখন এখানে এসে আমি নিজেও অত্যন্ত চমকিত হয়েছি। হাঁটা পথে কিছুটা আপনাদের অতিক্রম করতে হবে। এখানে আপনারা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন, তা আপনাদের দেখালাম। সেই ভোগ প্রসাদ কোথায় কিভাবে নেওয়া হয় সেটাও আমি দেখাবো। কিন্তু প্রথমে কামাখ্যা মন্দিরে প্রবেশ করব। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি কামাখ্যা দেবীকে উৎসর্গ করা তান্ত্রিক অনুশীলনের প্রাচীনতম এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্রগুলির মধ্যে একটি। মন্দিরটি কুলাচার তন্ত্রমার্গের কেন্দ্র এবং অম্বুবাচী মেলার স্থান, একটি বার্ষিক উৎসব যা দেবী ঋতুস্রাব উদযাপন করে। কাঠামোগতভাবে মন্দিরটি অষ্টম-নবম শতাব্দীর সাথে পরবর্তী অনেক পুনর্নির্মাণ এবং চূড়ান্ত হাইব্রিড স্থাপত্যটি নীলাচল নামে একটি স্থানীয় শৈলীকে সংজ্ঞায়িত করে। এটি শাক্ত ঐতিহ্যের 51টি পীঠের মধ্যে প্রাচীনতম 4টির মধ্যে একটি। মূলত স্থানীয় দেবীর একটি স্বয়ংক্রিয় উপাসনালয় কামরূপের ম্লেচ্ছ রাজবংশ প্রথম পৃষ্ঠপোষকতা করলে মন্দিরটি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে পরিচিতি লাভ করে। তারপরে পাল, কোচ, আহোমস। আপনাদের দেখাচ্ছি সেই মাতৃ মূর্তি। এরপরে আপনাদের যে স্থান দেখাচ্ছি সেটি হলো প্রদীপ রাখা স্থান।
এবং এর পাশেই রয়েছে নারকেল ফাটিয়ে যেখানে আপনারা জল অর্পণ করতে পারবেন সেই স্থান। ইতিহাসে একটু ফেরা যাক। এটি প্রস্তাবিত হয়েছে যে ঐতিহাসিকভাবে উপাসনা 3টি ধাপে অগ্রসর হয়েছিল: ম্লেচ্ছদের অধীনে যোনি, পালদের অধীনে যোগিনী এবং কোচদের অধীনে মহাবিদ্যা। মূল মন্দিরটি শক্তি ধর্মের 10 মহাবিদ্যা যথা কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলাত্মিকাকে উৎসর্গিত পৃথক মন্দিরগুলির একটি কমপ্লেক্সে ঘিরে রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরের অভ্যন্তরে থাকেন, বাকি 7 জন পৃথক মন্দিরে থাকেন। এরপরে যে জায়গা দেখাচ্ছি সেখান থেকে আপনারা ভোগ সংগ্রহ করতে পারেন। আমি ভোগ সংগ্রহ করতে পারিনি সময়ের অভাবের জন্য। এখান থেকে বেরিয়ে এসে চারপাশে ঘুরে দেখছিলাম। অজস্র রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম। খুব সুন্দর খাবার ছিল, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, সবজি, 2 রকম সবজি দেওয়া হয়েছিল তার মধ্যে, এবং তার সাথে ছিল পাঁপড় ও আচার। আপনি যতবার খুশি ভাত ডাল এখানে নিতে পারেন, মাত্র 90 টাকায় খুব ভালো খাবার। এবং এরপরে আমি যেখানে চলেছিলাম তা হলো শুক্রেশ্বর ঘাট। শুক্রেশ্বর ঘাট থেকে আমাকে যেতে হবে উমানন্দ টেম্পলে। তার জন্য শুক্রেশ্বর ঘাটে আমি চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে আপনারা লঞ্চে করে উমানন্দতে যেতে পারেন। লঞ্চ বা যেটাকে এখানে ক্রুজ বলা হচ্ছে, ক্রুজও বলতে পারেন। তো এখানে বিভিন্ন রকমের টিকিট আছে, 100 টাকার টিকিট, 200 টাকার টিকিট, আর সরকারি যদি আপনারা ক্রুজ পান তাহলে সেটা হচ্ছে 40 টাকার। ওই 40 টাকার ক্রুজ পাওয়া একটু সমস্যার টাইমিংয়ের, আমি সেই টাইমিংগুলো আপনাদেরকে লাস্টে বলে দেব। যাই হোক, আমি 100 টাকার টিকিট কেটে ক্রুজের দিকে অগ্রসর হচ্ছি। কি সুন্দর এই দৃশ্য! আমার সামনে রয়েছে ব্রহ্মপুত্র নদী। এই ক্রুজের 2টি তলা রয়েছে। আমি উপরের তলায় বসেছিলাম। উপরের তলা এবং নিচের তলা, 2টি তলার মধ্যে যে কোনো আপনি একটি সিলেক্ট করতে পারেন। আমি উপরের তলায় বসেছিলাম। এরকম চেয়ারের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য দেখার এখানে জায়গা রয়েছে। এবং ফেরার সময় আমি যেটা নিয়েছিলাম তা হলো নিচের তলা। আমরা চলে এসেছি উমানন্দ টেম্পলে। উমানন্দ টেম্পল যেখানে অবস্থিত সেটাকে বলা হয় পিকক আইল্যান্ড। উমানন্দ দেবালয় হলো একটি শিব মন্দির, যা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে উমানন্দ দ্বীপে তথা পিকক আইল্যান্ডে অবস্থিত। কামরূপের ডেপুটি কমিশনারের অফিস বা গুয়াহাটির যে কাছারি ঘাট তার ঠিক বিপরীতে ব্রহ্মপুত্র। এটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ নামে পরিচিত। ব্রহ্মপুত্রের তীরে পাওয়া দেশীয় নৌকা দর্শনার্থীদের দ্বীপে নিয়ে যায়। এছাড়া এই ক্রুজের ব্যবস্থা তো আপনারা দেখলেনই। যে পাহাড়ে মন্দিরটি নির্মিত হয়েছে সেটি ভস্মকাল নামেও পরিচিত। শিব এখানে ভয়ানন্দ রূপে বাস করছিলেন বলে কথিত আছে। কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে শিব এই স্থানে ভস্ম ছিটিয়েছিলেন এবং পার্বতীকে জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে শিব যখন এই টিলায় ধ্যানমগ্ন ছিলেন তখন কামদেব তার যোগে বাধা দেন, তাই শিব ক্রোধের আগুনে তাকে পুড়ে ছাই করে দেন। তাই এই টিলাটির নাম হয় ভস্মকাল। এই পর্বতকে ভস্মকুটাও বলা হয়। কালিকা পুরাণে বলা হয়েছে যে উর্বশী কুণ্ড এখানে অবস্থিত এবং এখানে দেবী উর্বশী বাস করেন, যিনি কামাক্ষার ভোগের জন্য অমৃত নিয়ে আসেন। তাই এই দ্বীপটির নাম হয় উর্বশী দ্বীপ। মন্দিরের প্রধান দেবতা হলেন উমানন্দ। উমানন্দ নামটি দুটোই হিন্দি শব্দ থেকে এসেছে। উমা, যা ভগবান শিবের স্ত্রী, অন্য নাম আনন্দ, যার অর্থ সুখ। প্রকৃতপক্ষে ময়ূর দ্বীপ একটি ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ এবং সম্ভবত সবচেয়ে সুন্দরও। সেই সুন্দর স্থানে আমরা রয়েছি। গর্ভগৃহের ছবি আপনাদের দেখাচ্ছি। আরও স্পষ্টভাবে দেখুন উমানন্দ শিবকে। এর চারপাশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি বিশ্বাস করা হয় যে লোকেরা এখানে অমাবস্যার দিনে পূজা করে যখন এটি সোমবার পড়ে, এবং তখনই নাকি এটি সর্বোচ্চ আনন্দ নিয়ে আসে। শিব চতুর্দশী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব, যা এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বহু ভক্ত মন্দিরে আসেন দেবতার পুজোর জন্য। গুপ্ত উত্তর যুগের একটি পাথরের মন্দিরের প্রমাণ এখানে দেখা যায়।
এই যে সাইটটি রয়েছে সেই সাইটে পাথরের ভাস্কর্য এবং খোদাই রয়েছে, যা মধ্যযুগের প্রথম দিকের বলে বর্ণনা করা হয়। গণেশের শিলাকাটা মূর্তি ও একটি গুহা ছাড়াও চতুর্ভুজা পাথরের মহিলা মূর্তিও এখানে বিদ্যমান। 10 বছর আগে এসেছিলাম, একথা আপনাদের বললাম। এখন অনেকখানি বদলে গিয়েছে, অনেক নতুন নতুন মন্দির এখানে রয়েছে। এখানে যেমন রয়েছে অসংখ্য দেবী মন্দির, তার সাথে রয়েছে হনুমান মন্দিরও। কিন্তু এই নৈসর্গিক দৃশ্য আপনার মনে আনন্দের সঞ্চার করবেই, সেই জন্যই চারপাশটি আপনাদেরকে দেখাচ্ছি। উমানন্দ মন্দির থেকে বেরিয়ে আপনাদের যা দেখাচ্ছি তা হলো সরকারি যে ক্রুজ, তা কিভাবে বুক করবেন তা আপনাদের দেখালাম। এরপরে একটি ক্রুজ আপনাদের দেখাচ্ছি যার ভাড়া 200 টাকা। যদিও এটা আমি চাপিনি, তবুও আপনাদের জন্য এর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমি জাস্ট ভিডিও করার জন্য এখানে গিয়েছিলাম। এটি দেখুন যে উমাচল যে ক্রুজ রয়েছে, সেই উমাচল ক্রুজের মধ্যে যেটা সুবিধা সেটা হচ্ছে সামনে একটা বিপুল স্থান রয়েছে যেখানে আপনারা দাঁড়াতে পারেন এবং ঘুরতে পারেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমার ক্রুজই চলে আসে। সেই ক্রুজে আমি আবার বসলাম। নিচে বসার ব্যবস্থাও খুব সুন্দর, খুব সুন্দর সোফা কাউচ রয়েছে, তার মধ্যে আপনারা বসে বাইরের দৃশ্য দেখতে পারেন। আমিও একটি জায়গা দখল করলাম এবং দখল করার পরে দেখতে থাকলাম অপরূপ সুন্দর এই নৈসর্গিক দৃশ্য এবং আবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। এখান থেকে বেরিয়েই যেখানে এলাম তা হলো রোপওয়ে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, আমি বাইক করে নিয়েছিলাম যেহেতু আমার কাছে সময় কম ছিল। এই রোপওয়ের মাধ্যমে আমি যে পাশে যাব সেখানে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, শ্রী দীর্ঘেশ্বরী দেবালয়। অনেকেই হয়তো এই দেবালয়ের ব্যাপারে জানেন না, কিন্তু যারা জানেন তারা কিন্তু এখানে অবশ্যই আসেন। সেই দীর্ঘেশ্বরী দেবালয়ের ব্যাপারে আপনাদের বলবো। যাই হোক, প্রথমে যেটা করলাম, আমি রোপওয়ের বুক করলাম 200 টাকা দিয়ে, 200 টাকা আসা যাওয়া নিয়ে। আপনারা রোপওয়ে ছেড়েও কিন্তু যেতে পারেন। রোপওয়েকে বাদ দিয়ে যদি আপনারা যেতে চান তার জন্য রয়েছে স্টিমার, মাত্র 5 থেকে 10 টাকা দিয়ে আপনারা যেতে পারেন। কিন্তু আমি এই রোপওয়ের আনন্দ নেওয়ার জন্য রোপওয়ে বুক করেছিলাম এবং রোপওয়ে থেকে যেটা দেখা যায় সেই স্থান থেকে একটু আগে আমরা এলাম। কি সেই স্থান? সেই স্থান হলো পিকক আইল্যান্ড। দেখুন, সেই পিকক আইল্যান্ডকে উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে। রোপওয়ে করে আমি চললাম ওপারে। ওপারে গিয়ে কি দেখব সেটা আপনারা দেখতে পাবেন। এখন দেখুন, আমরা পিকক আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আপনারা দেখতে থাকুন আমাদের এই সুন্দর দৃশ্য এবং অবশ্যই আমাদের চ্যানেল সাউথ উইথ দীপাঞ্জন সেটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিন। আমরা ওপারে পৌঁছে গিয়েছি। 2টি মন্দির রয়েছে, সেটা যাওয়ার জন্য আপনারা এখানে নেমে গাড়ি বুক করতে পারেন। গাড়ি মানে স্কুটি, আর কিন্তু কিছু নেই। চাইলে নিজেরা চালিয়েও যেতে পারেন বা তাদের মাধ্যমেও যেতে পারেন, কিন্তু এটা অবশ্যই বার্গেনিং করে নেবেন। প্রথমে আমি চলেছি দীর্ঘেশ্বরী মন্দিরে। দীর্ঘেশ্বরী মন্দির হলো ভারতের আসাম রাজ্যের উত্তর গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে অবস্থিত একটি মন্দির। মন্দিরের সাথে প্রাচীন পাথরের উপর অনেক ছবিও বিদ্যমান ছিল। ইটের মন্দিরটি অহোম রাজা স্বর্গদেও শিবসিংহ দ্বারা নির্মিত হয়েছিল। দীর্ঘেশ্বরী মন্দিরটি শক্তি উপাসনার জন্য একটি শক্তি পীঠ হিসাবে বিবেচিত হয়। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো বার্ষিক দুর্গাপূজা উদযাপন, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা যোগদান করতে আসেন। প্রাচীনকাল থেকে আসামের শক্তি ধর্মের অনুসারীদের কাছে দীর্ঘেশ্বরী ছিল একটি বিশিষ্ট উপাসনা স্থান। কথিত আছে যে যখন শিবের প্রথম স্ত্রী সতী মারা যান, তখন ভগবান শিব তার শোকে তার মৃতদেহ নিয়ে সারা বিশ্বে ঘুরছিলেন। ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ যখন বিচ্ছিন্ন হলো, তখন সেই অঙ্গগুলি বিভিন্ন স্থানে পতিত হলো। সতীর দেহের অন্যতম অংশ তার জঙ্ঘা পড়েছিল এই সীতাচল পাহাড়ে। সেই সময় থেকে এই স্থানটি পবিত্র বলে বিবেচিত হয়। এখানে যে পায়ের ছাপ রয়েছে তা দেবী দুর্গার বলে মনে করা হয়। এটাও বলা হয় যে হিন্দু ঐতিহ্য অনুসারে অমর ঋষি মার্কণ্ডেয় এই স্থানে এসেছিলেন এবং দেবী দুর্গার বিশাল তপস্যা শুরু করেছিলেন। অবশেষে দেবী তার সামনে হাজির হন এবং তাকে আশীর্বাদ করেন। এইভাবে দুর্গেশ্বরী দেবী দুর্গার একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হয়ে ওঠে। এখানে রয়েছে একটি পাথরের কাঠামো। স্থানীয়রা নৌকা বলে বিশ্বাস করে এবং মনে করে অপ্সরারা জলাশয়ে জলকেলির জন্য সেটি ব্যবহার করে। এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি।
আসুন গর্ভগৃহ দর্শন করি। এরপরে ঠাকুর মশাইয়ের মুখ থেকে শুনে নেব এই মন্দিরের ব্যাপারে। অন্নপীঠ, এখানে পড়ছে সতী মায়ের শিরঙ্গা, পূজা হয় মাতা কালী, এদিকে হলো মাতা রানী দুর্গা, এদিকে হলো পীঠের মূর্তি মা কালী, ওইদিকে হলো ভৈরব স্বয়ং লিঙ্গ। আচ্ছা, আর আগে হলো গণপতি বাবা। এখান থেকে বেরিয়েই আমি গিয়েছিলাম দৌল গোবিন্দ মন্দিরে। মহাপ্রভু শ্রী শ্রী দৌল গোবিন্দ মন্দিরে আমি চলে এসেছি। এই দৌল গোবিন্দ মন্দির ভারতের আসাম রাজ্যের কামরূপের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এটি উত্তর গুয়াহাটির রাজাদুয়ারে চন্দ্রভারতী পাহাড়ের পাদদেশের উত্তর তীরে অবস্থিত। মন্দিরটি প্রধানত ভগবান শ্রীকৃষ্ণের। এছাড়া একই চত্বরে মন্দিরের সাথে একটি নামঘর রয়েছে। মন্দিরটি সারা বছর খোলা থাকে, তবে নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ব্রহ্মপুত্রের সমুদ্র সৈকতের সাদা বালিতে হাঁটার পাশাপাশি নদী ক্রুজের রোমাঞ্চ উপভোগ করা যায়। আমি সেই মন্দিরে আসার পরেই ওনারা আমাদের দিলেন প্রসাদ। সেই প্রসাদ খেলাম। এবার আপনাদের যে জায়গা দেখাচ্ছি সেখানে আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এই মন্দিরে ফেব্রুয়ারি মার্চ মাসে অত্যন্ত সুন্দরভাবে হোলি উদযাপন হয়। এই মন্দির দর্শন করার পরে আমি আমার পরবর্তী গন্তব্যের পথে এগিয়ে চললাম। তার জন্য যেটা করার দরকার ছিল সেটা হলো রোপওয়েতে ফেরা, এবং রোপওয়েতে ফিরে আমি আবার একটি বাইক বুক করলাম এবং বাইক বুক করে বশিষ্ঠ মন্দিরের পথে অগ্রসর হলাম। আমি চলেছি বশিষ্ঠ মন্দিরের পথে। বশিষ্ঠ মন্দির ভারতের আসামের গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি শিব মন্দির। আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এখানকার দোকানপাট এবং অফিস ঘর। এই পাশেই জুতো রাখা যায়। সেই জুতো রাখার পরে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারেন। বশিষ্ঠ আশ্রম যেখানে মন্দিরটি অবস্থিত তার ইতিহাস কিন্তু বৈদিক যুগের। কিংবদন্তি অনুসারে আশ্রমটি মহান সাধক বশিষ্ঠ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আশ্রমের মন্দিরটি 3টি পৌরাণিক পর্বত প্রবাহের তীরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা ললিতা কান্ত মেঘালয়ের পাহাড় থেকে উৎপন্ন, যা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত বশিষ্ঠা এবং ভাইনি বা ভার্লু নদীতে পরিণত হয়। এই আশ্রমটি ঋষি বশিষ্ঠের বাড়ি বলে মনে করা হয়। গুয়াহাটি থেকে কয়েক কিলোমিটার দূরে গড়ভাঙা সংরক্ষিত বনের উপকণ্ঠে যেখানে হাতির জনসংখ্যা রয়েছে। এই গড়ভাঙা সংরক্ষিত বনও একটি প্রস্তাবিত প্রজাপতি সংরক্ষিত অঞ্চল। যদিও আশ্রমে একটি মন্দির রয়েছে, কিন্তু তবুও যে গুহায় মুনি বশিষ্ঠ ধ্যান করেছিলেন বলে মনে করা হয় সেটি আশ্রমের একটু ভিতরে অবস্থিত। আশ্রমে রয়েছে জলপ্রপাত এবং এখানেই একটি পাথরের মন্দিরের প্রমাণ রয়েছে। 18 শতকের মাঝামাঝি সময়ে এই ইটের মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে রয়েছে ঋষি বশিষ্ঠের পায়ের ছাপ, যা আপনাদের দর্শন করাচ্ছি। প্রত্যন্ত অতীতে এই এলাকায় তার আশ্রম ছিল। চলুন পুরোহিত মশাইয়ের মুখে শুনি কয়েকটি কথা। राम जी का कुलगुरु विश्वमित्र कुलगुरु वशिष्ठ महाराज, वो जो शिला है ना, हाँ, ये राम जी का कुलगुरु विश्वमित्र कुलगुरु वशिष्ठ महाराज का रहता है अयोध्या में रहता है। तो जीवन का अंतिम काल समय में वो देश विदेश घूमकर घूमने आए। वो माँ कामरूप कामाख्या निर्देश पर तो पहाड़ गया। पहाड़ का नाम संध्यासन। अच्छा, संध्यासन। पहाड़ के देखा है जो मंदिर था, उधर पर जो शिला है ना, इधर पर बैठिए, हाँ, और शंकर जी भगवान को ध्यान लिया। अच्छा, ये शिला पे बैठ के, अच्छा, शिला जो है ना, तो अच्छा, शिला है ना, इधर पर बैठे शंकर जी भगवान को ध्यान लिया। तो कैसे ले माँ कामरूप का मंदिर। अच्छा अच्छा, वशिष्ठ जी गुरु शंकर जी था, और राम जी का गुरु विश्वमित्र गुरु वशिष्ठ, वशिष्ठ जी गुरु शंकर जी। इधर पर बैठे शंकर जी भगवान का ध्यान करने के शंकर जी साथ में विलीन हो गया। जिसे 3 कुंड है, एक शंकर जी भगवान, ये नारायण, वो माँ तारा, वो शिला है गुरु वशिष्ठ। पहला कुंड 25 फीट नीचे शंकर जी भगवान। अच्छा, 25 फीट। अच्छा, वो नारायण, उधर माँ तारा, वो पहाड़ का नाम संध्यासन। ये
মন্দির তেতাজ কামরে শম্ভু, তেতাজ কামরে শম্ভু। ये मंदिर बना हुआ 1731 years ago ओके समझ गया। बात है जो झरना रहेगा वशिष्ठ गंगा, वशिष्ठ जी गुरु शंकर जी का ध्यान कर गंगा के लिए गंगा माँ का तीन लेत्यू संध्या ललिता और कांता त्रिधारा जल, समझ गया। এই বশিষ্ঠ মন্দিরের চারপাশ আপনাদের দর্শন করাচ্ছি। বশিষ্ঠ মন্দির থেকে বেরিয়েই আমি গিয়েছিলাম তিরুপতি বালাজি মন্দিরে। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির আসামের গুয়াহাটির আহোম গাঁও এলাকায় অবস্থিত একটি সুন্দর হিন্দু মন্দির। এটি গুয়াহাটির অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির, উৎসর্গীকৃত ভগবান ভেঙ্কটেশ্বর। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরটি 1998 সালে নির্মাণ হয়েছিল। 2 একর জুড়ে বিস্তৃত মন্দিরটি মূল তিরুপতি বালাজির মন্দির যে তার প্রতিরূপ হিসেবে বিবেচনা করা হয়। সাদা রঙের এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির অনুরূপ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটিতে একটি রাজগোপুরম যার উচ্চতা 70 ফুট রয়েছে। এছাড়া রয়েছে একটি মহামণ্ডপম, একটি অর্ধমণ্ডপম ও সভাগৃহ। প্রবেশদ্বারে রয়েছে গণেশ মন্দির। প্রধান মন্দির হল ভগবান বালাজির বাড়ি। গর্ভগৃহের অভ্যন্তরে দেবতা একটি একক পাথর খোদাই করা হয়েছে যার ওজন 4 টনেরও বেশি। এখান থেকে আমরা যেখানে গিয়েছিলাম তা হল ইস্কন। ইস্কন মন্দিরটি রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে উলুবাড়ি চারিয়ালি এলাকার একটি টিলার উপর অবস্থিত। মার্বেল মেঝে মন্দিরের সাদা বাইরের অংশ এটিকে এলাকার একটি ল্যান্ডমার্ক করে তুলেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীর মূর্তি রয়েছে, দুজনেই সুন্দর পোশাক পরিহিত। মন্দিরে যাওয়ার জন্য যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমি উপরে গিয়েছিলাম। ইস্কন মন্দিরে দৈনন্দিন যে রুটিন তার মধ্যে রয়েছে আরতি, জপ, ভজন, ভগবদ্গীতা বক্তৃতা। সকলে এখানে আসতে পারেন। ইস্কনের সকালের টাইমিং সকাল 4:30 থেকে দুপুর 1টা এবং বিকেলের টাইমিং দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 অবধি। সেই মন্দিরে রয়েছি, আপনাদের দর্শন করাচ্ছি। এখানে চাইলে আপনারা কিছু ডোনেশন করতে পারেন, তার ডোনেশন বক্স রয়েছে। আপনারা বই এবং অন্যান্য সামগ্রী ক্রয় করতে চাইলে তাও করতে পারেন। এখানে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল, সেই প্রসাদ আমি গ্রহণ করেছিলাম। আর এই হচ্ছে সেই ডোনেশন বক্স। আপনাদের দর্শন করাচ্ছি ইস্কন গুয়াহাটি টেম্পল। এরপরে আমি চলেছি ভীমাশঙ্কর মন্দিরের পথে। ভীমাশঙ্কর, যা ভীমেশ্বর ধাম নামেও পরিচিত, সেই ভীমেশ্বর ধাম হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ধাম। গুয়াহাটির পামহির কাছে ডাকিনী পাহাড়, যা দাইনি পাহাড় নামে পরিচিত, সেখানে অবস্থিত। এটি দীপর বিলের পাশে পাহাড়ে অবস্থিত। বিশ্বাস করা হয় যে ভগবান শিব এখানে ভীমাসুর নামক রাক্ষসকে ধ্বংস করতে এবং তার ভক্তদের রক্ষা করার জন্য অবতরণা করেছিলেন। ডাকিনীর সঠিক অবস্থান একটি বিতর্কিত বিষয়। শিবপুরাণ এবং কোটি রুদ্র সংহিতা ডাকিনী পাহাড়ের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের উল্লেখ করে। পামহির ভীমেশ্বর ধামকে ভক্তরা এক কি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলে ব্যাখ্যা করেছেন। পুনের ভীমাশঙ্কর ধামকেও কিছু লোক দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলেন। এখানে কোনো মন্দির নেই। পরিবর্তিতে শিবলিঙ্গকে ঘিরে একটি পাহাড়ি স্রোত রয়েছে, যার মধ্যে দিয়ে অবিরাম জল প্রবাহিত হতে পারে। এখানে আছে গণেশ মন্দির। পাহাড়, ঝর্ণা আর বাঁশের খাঁজ দিয়ে লিঙ্গার দিকে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। এরপরে আমি গিয়েছিলাম নবগ্রহ মন্দিরে। নবগ্রহ মন্দির হল আসামের গুয়াহাটি শহরের চিত্রাচল পাহাড় তথা নবগ্রহ পাহাড়ের উপর অবস্থিত একটি প্রাচীন মন্দির। এখানে সূর্যকে ঘিরে 9টি গ্রহের শিলালিপি রয়েছে। এখানে বিভিন্ন গ্রহের চিহ্নগুলি হল সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, শনি, কেতু, বৃহস্পতি, বুধ এবং শুক্র।
মন্দিরটি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী অনেক কিংবদন্তি এবং লোককাহিনী নবগ্রহ মন্দিরের সাথে জড়িত। কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এ সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই। মন্দির প্রাঙ্গণের শিলালিপি অনুসারে আহোম স্বর্গদেও রাজেশ্বর সিংহ মন্দিরটি 1752 সালে পুনর্নির্মিত করেছিলেন। 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। পরে বিভিন্ন ধার্মিক রাজার সাহায্যে তা পুনর্নির্মিত হয়। সেই মন্দিরে প্রবেশ করছি। যেহেতু প্রায় সন্ধে হয়ে এসেছে, ভিতরের অংশ অন্ধকার, আমি আলাদা করে ফ্ল্যাশ লাইট জেলে কোনো ভিডিও করতে চাইনি বিশ্বাসের জন্য। যারা এই গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করেন তারা এখানে গ্রহ শান্তি যে হোম হয় তা এখানে করতে পারেন। আমার এখানে এসে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। প্রত্যেকটি যে কুণ্ড আপনি দেখতে পাচ্ছেন, সে প্রত্যেকটি কুণ্ড হলো এক একটি গ্রহের। সেই কুণ্ডটি আমি প্রদক্ষিণ করলাম। আমরা রয়েছি নবগ্রহ মন্দিরে। चंद्र, मंगल, राहु, शनि, केतु, बृहस्पति, बुध, शुक्र। এই মন্দিরের বাইরের অংশটিও খুব সুন্দর। প্রায় সন্ধে হয়ে এসেছে এবং দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্য। এই মন্দিরের যে বাইরের অংশ, সেখান থেকে পুরো গুয়াহাটি শহর দেখা যায়। যেহেতু আমরা অনেকখানি উপরে রয়েছি, সেই জন্য সেই শহরটিকে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর এই গুয়াহাটি শহর তা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এরপরেই আমি ফিরেছিলাম আমার থাকার স্থানে। কেমন লাগলো আমাদের প্রথম পর্ব, যার মাধ্যমে গুয়াহাটির যে মূল মন্দিরগুলি সেগুলি আপনাদের ভ্রমণ করালাম? অবশ্যই জানান এবং আমাদের এই সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।